হ্যালো বন্ধুরা, পুরনোকে বা অতীতকে পেছনে ফেলে নতুনকে নিয়ে চলার নামই হলো জীবন। তেমনি তোমাদের নিয়ে আজ আমি আবার চলেছি বা যেতে চলেছি এক নতুনের খোঁজে। কোথায় যাচ্ছি বলছি, তার আগে যারা নতুন বন্ধুরা আছো তাদের জন্য বলছি, এই চ্যানেলে আপনারা ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষের প্রতিটি ভ্রমণ স্থান তথা তীর্থস্থানের দৃশ্য আপনারা আমার সাথে দেখতে পাবেন। তাই দেরি কিসের, আজই যুক্ত হয়ে যান এই ট্রাভেল এনজয়ের জার্নিতে। যারা পুরনো বন্ধুরা আছো তারা অনেক সাপোর্ট করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা নতুন আছো তাদেরকে উদ্দেশ্যে বলছি, ভিডিওগুলোকে শেয়ার করে দিও এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও। তোমাদের লাইক একটা শেয়ার কিন্তু আমাদের মোটিভেট করে এরম অনেক নতুনত্ব জায়গা এবং স্থান তোমাদের জন্য নিয়ে আসার। তো চলুন বন্ধুরা, আজকে তোমাদের নিয়ে যাই সেই স্থানে যেখানে প্রসিদ্ধ হয়েছে মা আরেক অন্য রূপে। তো বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যেতে চলেছি পশ্চিমবঙ্গের একটি প্রসিদ্ধ স্থান বা নদিয়া জেলার একটি বিশিষ্ট বা প্রসিদ্ধ সতীপীঠ বা সতীক্ষেত্র, যেটি হচ্ছে নদিয়া জেলার কালীগঞ্জ ব্লকের অন্তর্গত জুরানপুর সতীপীঠ। যে সতীপীঠের নাম অত্যন্ত প্রসিদ্ধ এবং এখানকার এক অলৌকিক কাহিনীর কথাও তোমাদের শোনাবো। তাই যারা ভিডিওটা ক্লিক করেছো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো, তোমাদের অত্যন্ত ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, প্রথমেই জানিয়ে দেওয়া যাক আপনারা এখানে কিভাবে আসবেন। তার জন্য আপনারা শিয়ালদা ডিভিশনের থেকে লালগোলাগামী ট্রেন ধরে আপনারা নেমে যাবেন দেবগ্রামে এবং দেবগ্রাম থেকে নেমে আপনারা বাস বা টোটোতে করে চলে আসতে পারেন এই কালীগঞ্জ এবং এখান থেকে 5 থেকে 6 মিনিটের ডিস্টেন্সেই কিন্তু এই সতীপীঠ। কাউকে জিজ্ঞাসা করলেই আপনাদের গাইড করে দেবে। তো আপনারা এই রাস্তা ধরে চলে আসলেই প্রধান ফটকের সামনে দেখতে পারবেন, যেখানে বড় করে কিন্তু লেখা আছে, দেখতেই পাচ্ছেন আপনারা, নদিয়া জেলার এটি বা ভারতবর্ষের 45তম সতীপীঠ, যেটি হচ্ছে জুরানপুর সতীপীঠ। তো এই সতীপীঠে মায়ের কি বা কোন অঙ্গ পতিত হয়েছিল সেই সব ব্যাপারে বিস্তারিত তথ্য আপনাদের জানাচ্ছি। তো প্রথমেই দেখে নিন এই মন্দিরের যে প্রবেশদ্বার, এই প্রবেশদ্বার থেকে ঢুকেই সামনেই কিন্তু এই মায়ের যে মন্দির বা পঞ্চবটী বৃক্ষ সেটি আপনারা দেখতে পাবেন। তো এই মন্দির ভারতবর্ষের অন্যান্য সতীপীঠের তুলনায় একটু ভিন্ন, কারণ এখানে মায়ের কিন্তু কোনোরূপ মন্দির নেই। এখানে মা এই বটবৃক্ষেই কিন্তু পূজিত হয়ে আসছেন আজ থেকে বহু বছর বা বহু যুগ যুগ ধরে। তবুও মায়ের মহিমা বা মায়ের যে মাহাত্ম্য কথন কিন্তু এখানে প্রতিটা ভক্তের মুখে কিন্তু শোনা যাবে বা আপনারা শুনতে পাবেন। এবং কেন মা এই পঞ্চবটী বৃক্ষে পূজিত হয়ে আসছেন, কেন মায়ের কোনো মন্দির নেই, এই সকল বিষয়ে তথ্য খুব শিগগিরই আপনাদের জানাচ্ছি। তো ভিডিওটার সঙ্গে জুড়ে থাকুন, সব কিছুই জানতে পারবেন। তো এই জুরানপুর সতীপীঠটি হলো পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কালীগঞ্জ ব্লকের অন্তর্গত জুরানপুর গ্রামে অবস্থিত ভারতবর্ষের যে 51টি সতীপীঠ আছে তার মধ্যে অন্যতম। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় যে এই স্থানে দেবী সতীর কঙ্কাল বা করটি পতিত হয়েছিল। জুরানপুর হিন্দু তীর্থস্থান। এখানে একটি পাথরকে বা দেবী জয় দুর্গা এবং মহাদেব কদিশ ভৈরব রূপে পুজো পেয়ে আসছেন। বটগাছের নিচে এই দেবীকে পুজো করা হয় এবং মন্দিরের মধ্যে একটি অষ্টধাতুর জয় দুর্গার মূর্তিও কিন্তু এখানে পূজিত হয়ে আসছে। গাছের পাশে একটি ছোট মন্দির আছে, যেখানে এই ভৈরব ও পূজিত পাচ্ছেন বা পূজিত হয়ে আসছেন। 19 শতকের গোড়ার দিকে এই সতীপীঠের পাশেই কিন্তু বা বিপরীতেই কিন্তু ভাগীরথী নদীর উপস্থিতি ছিল, কিন্তু বর্তমানে এই নদী বা এই ভাগীরথী নদী কিন্তু এই সতীপীঠ থেকে
প্রায় 1 কিলোমিটার দূর দিয়ে বা 1 কিলোমিটার পশ্চিম দিক দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং এই মন্দিরের নিচে একটি ভূগর্ভস্থ চ্যানেল, যেটি ভাগীরথী নদীর সঙ্গে সংযুক্ত, যেখানে নাকি স্বাধীনতার আগে অনেক সাধু সন্ত বিপ্লবীরা আশ্রয় নিয়েছিলেন, যেমনি যাদের মধ্যে রয়েছেন মোহনলাল, নবাব সিরাজউদ্দৌলা, এমন বহু অনেক স্বাধীনতা সংগ্রামী এবং বিশিষ্ট মানুষেরা। রানী ভবানীর পুত্র রাজা রামকৃষ্ণ রাও এখানে আশ্রয় নিয়েছিলেন বলে উল্লেখ পাওয়া যায়। এই হচ্ছে সেই ভূগর্ভস্থ পথটি, যেটি বর্তমানে জনসাধারণের জন্য বন্ধ করা হয়েছে, কারণ এই টানেলটি কিছু দূর পর্যন্ত গিয়ে কিন্তু ভেতর থেকে ধ্বংস বা ভেঙে গিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত যখন নদীর বা গঙ্গার জলস্তর বাড়ে, এখানের জলও কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে যায় এবং জল কমে গেলে আবার সেটি কিন্তু কমেও যায়। ভারতবর্ষে বহু যুগ ধরে কিন্তু বহু সিদ্ধ পুরুষদের জন্মগ্রহণ হয়েছে, যাদের নাম আমরা অনেকেই হয়তো জানি। যারা লোকসম্মুখে প্রতিভাত হয়েছে তাদেরকে আমরা সকলেই জানি, কিন্তু যারা লোকসম্মুখে প্রতিভাত হয়নি তাদেরকে আমরা জানিও নি, তাদের কথা সম্পর্কে আমরা অবগতও নই। তেমনি রয়েছে একটি সিদ্ধ পুরুষ যার সঙ্গে এই কালীগঞ্জের বুড়ো মার নাম জড়িত রয়েছে। তিনি হচ্ছেন এই কালীগঞ্জের বুড়োমা পুজোর সঙ্গে প্রসিদ্ধ বা এক সিদ্ধ পুরুষ, যার নাম রাজারাম ভট্টাচার্য। এবং এই রাজারাম ভট্টাচার্যকে কেন্দ্র করেই কিন্তু কালীগঞ্জের বুড়োমা পূজা প্রতিষ্ঠিত হয়েছিল। সেই কাহিনী সময়টা ছিল সপ্তদশ শতকের শেষ ভাগ। দেবীদাস ভট্টাচার্য বর্তমান বাংলাদেশের রাজশাহী জেলার মাঝগ্রাম থেকে তার পরিবারকে সকলকে নিয়ে চলে আসেন ভারতবর্ষের কালীগঞ্জ থানার চূড়ানপুর গ্রামের স্থানে শ্রীরামপুর গ্রামে। বর্তমানে শ্রীরামপুর গ্রাম কিন্তু আর নেই, যেটি নদীর ভাঙনের ফলে বহুকাল আগেই কিন্তু সেটি ধ্বংস হয়ে গেছে। দেবীদাস ভট্টাচার্য দুই পুত্র ছিল, নৃসিংহ ভট্টাচার্য ও ছোট ছেলে রাজারাম ভট্টাচার্য। নৃসিংহ ভট্টাচার্য পড়াশোনায় যতটাই ভালো ছিল, তার ছোট ছেলে রাজারাম ভট্টাচার্য তার উল্টো ছিল। রাজারামের ধ্যান জ্ঞান ছিল পুজো পাঠ করা, মায়ের মূর্তি তৈরি করা, এইসব। রাজারামের ছোট ছেলে মানে রাজারাম ছোটবেলা থেকেই কিন্তু মানে প্রত্যক্ষদর্শী ছিলেন, অর্থাৎ তিনি কিন্তু পূর্ব সব কিছু জেনে যেতেন। রাজারাম ভট্টাচার্য কিন্তু মা কালীকে তার স্ত্রী রূপে পাওয়ার জন্য জোরানপুরের পাশ দিয়ে কিন্তু যে নদী বয়ে যেত, সেখানে কিন্তু তৎসময় শ্মশান ছিল। সেই শ্মশানে কিন্তু তিনি সব সাধনা করতেন, অর্থাৎ তিনি মৃত শবের ওপর বসে মাকে পাওয়ার জন্য তিনি কিন্তু সব সাধনা করতেন। এবং তন্ত্র সাধনা চলাকালীন দাদা নৃসিংহ সেটা জানতেন না। একদিন নৃসিংহদেব ভাই রাজারামকে খুঁজতে খুঁজতে ভোরের একটু আগে এই শ্মশান এসে উপস্থিত হন। তিনি দেখতে পান যে রাজারাম মৃত শবের ওপর বসে সাধনা করছেন। সাধনা শেষ হলে রাজারাম দাদাকে বলেন যে, দাদা, আমি সিদ্ধি লাভ করেছি, মা আমাকে দেখা দিয়েছেন, আমি মাকে কিন্তু আমার পত্নী রূপে চেয়েছি। এবং মা আমাকে জানিয়েছেন যে বহুলা গ্রামে অবিলবন সরস্বতী গৃহে আমি কন্যা রূপে আছি। দাদা সস্নেহে তার ভাইকে আলিঙ্গন করেন এবং তাদের বিবাহ সম্পন্ন হয়। এবং বিবাহ সম্পন্ন হওয়ার পর যখন বিবাহের একটি রিচুয়ালস বা একটি নিয়ম হচ্ছে ভাত দেওয়া, অর্থাৎ কুলগুরুদের ভাত খাওয়ানো, বউ ভাতের দিন। সেই সময়ে যখন নববধূ সকল ঋষিমুনিদের বা কুলগুরুদের অন্ন দান করছিলেন বা অন্ন সেবা করাচ্ছিলেন, সেই সময় হঠাৎ একটি দমকা বাতাস এসে তার মাথার থেকে আঁচলটি খুলে যায়। অর্থাৎ যেহেতু নববধূর দু হাতই জোড়া ছিল, অর্থাৎ এক হাতে অন্নের পাত্র, অন্য হাতে মানে হাতা ছিল, সেই কারণে তার ঘোমটাটি তোলার আর কোনো রকমের উপায় ছিল না। সেই সময় আচমকায় তার অন্য দুটি হাত বের হয়ে, তার অদৃশ্য দুটি হাত বের হয়ে তার ঘোমটাটি মাথায় পরে নেয় নিজেই। সেই দেখে তৎক্ষণাৎ কুলগুরুরা বলেন যে, এ কোন জাদুকরি বা কোন মায়াবী মেয়েকে তুই বিয়ে করে এনেছিস?
এর হাতে যদি আমরা অন্ন ভক্ষণ করি তাহলে তো আমাদের জাত কুল সবই বিনষ্ট হবে। ভাগ্যিস আমরা এটি পূর্বেই দেখে নিয়েছি। এই শোনার পর কিন্তু নৃসিংহ ভট্টাচার্য এবং রাজারাম ভট্টাচার্য একটু ইতস্তত হয়, এবং ইতস্তত হলে তখনই কিন্তু মা ছুটে সেখান থেকে বেরিয়ে যান, এবং বেরিয়ে যাওয়ার পর তখন তাকে কিন্তু আর কেউ দেখতে পারেনি। তখন পাশ দিয়েই একটি জেলে যাচ্ছিল, এবং জেলে তখন তাদের বাড়িতে এসে বলেন যে নববধূকে তারা নাকি এই যে জুরানপুর সতীপীঠে পঞ্চবটী বৃক্ষ আছে সেখানে যেতে দেখেন। সেই কথা শোনার পরই কিন্তু সেই জেলে কিন্তু মারা যান, এবং তৎক্ষণাৎ তারা সকলে কিন্তু এই পঞ্চবটী বৃক্ষের সামনে, যেটা আমি পূর্বেই আপনাদের দেখিয়েছি, সেখানে আসে, এবং কিন্তু সেখানে এসে কিন্তু তারা কাউকেই আর দেখতে পান না। এবং মায়ের সাথে রাজারামের কিন্তু একটি শর্ত হয়েছিল, যেদিনই রাজারামন ভুলে যাবে যে তার যে নববধূ সে সামান্য নন, তিনি অসামান্য, সেদিন এটা বিস্মৃত হবে, সেদিনই কিন্তু মা তাকে ত্যাগ করবেন। আর তাই ঘটল। সেদিন যেহেতু রাজারাম একটু ইতস্তত হয়েছিল, তাই জন্য কিন্তু মা তাকে ত্যাগ করে চলে গেছিল। মা তো জগৎ জননী, তাকে কে কেউ আটকে রাখতে পারে? সেই কারণেই কিন্তু মা চলে গেছিল। এরকমই কাহিনী কিন্তু ওখানে প্রচলিত। এবং তখন নৃসিংহদেব এবং ব্রাহ্মণরা সকলে মিলে কিন্তু মাকে খুঁজতে গেলেন সেই বটবৃক্ষের সামনে, কিন্তু বটগাছের সামনে গিয়ে সতীদেবীকে কিন্তু দেখতে পেলেন না। নৃসিংহ ও ব্রাহ্মণ বর্গরা তাতে প্রায়শ্চিত্ত করার জন্য জুরানপুরের বটগাছটির নিচেই কিন্তু মায়ের নিত্য পুজোর আয়োজন করলেন, এবং সেই থেকেই কিন্তু সেখানে আজও এখানে পুজো হচ্ছে, এবং জায়গাটি জুরানপুর কালীবাড়ি নামে প্রসিদ্ধ হলো। এই ঘটনার পর রাজারাম দেহত্যাগ করলেন, এবং ভট্টাচার্য বাড়িতে তখনও কিন্তু মায়ের পুজো সূচনা হয়নি। মায়ের পূজা শুরু করেছিলেন নৃসিংহদেবের তৃতীয় পুত্র কল্যাণ ন্যায়বাগীশের যিনি পুত্র ছিলেন দীননাথ সরকার। দীননাথ মনে করতেন যে তার পিতামহ যদি এই কাজ করতে পারেন তাহলে তিনিও কেন করতে পারবেন না। তাই জন্য তিনিও কিন্তু মায়ের সাধনা শুরু করলেন, এবং মা অবশেষে তাকে দর্শন দিলেন, এবং মা তাকে বললেন, তুই আমার মুখ দর্শন করতে চেয়েছিলিস তো এই যে আমার রূপ, তুই প্রতি বছর আমার এই রূপ মৃন্ময়ী মূর্তিতে পরিণত করে দীপান্বিতা কালী পূজার দিন কিন্তু আমাকে পুজো করবি। এবং সেই থেকেই কিন্তু এই মায়ের পূজা শুরু হলো। এবং যেহেতু মা এখানে যেহেতু তার প্রপিতামহের স্ত্রী ছিলেন, তাহলে তার হচ্ছে গিয়ে বুড়ো মা বা বড় মা হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে তার নাম হয়েছিল বড় মা। এবং এইখানে মায়ের মূর্তি কিন্তু তৈরি হয়ে যায় বিজয় দশমী থেকে শুরু হয়, এবং দশমীর দিন থেকে শুরু হয় মায়ের মূর্তি গড়া, এবং এই মায়ের মূর্তি কিন্তু শেষ হয় কালী পূজার ঠিক আগের দিন। এবং মা এও বলেছিলেন, পরবর্তী 10 পুরুষ যদি আমার সেবা করেন এবং আমি তাহলে তাদের দেখা দেবো। এবং প্রতি বছর আমার এই পূজার দিন কিন্তু আমি কিছুক্ষণের জন্যও আমি এখানে আসবো ভক্তের দেখা দিতে। এবং পুজোর আগের দিন এইখানে কিন্তু অনেক ভক্তের সমাগম ঘটে। যেমন আমাদের নৈহাটির বড় মাঠ, ওখানে যেমন মায়ের মন্দিরের প্রচুর ভক্তের ঢল নামে, তেমনই কিন্তু এই কালীগঞ্জের বুড়ো মার মন্দিরে। তো তোমরা যারা ভাবছো মায়ের দর্শনে আসবে, তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারো মায়ের এই রূপ দর্শন করতে। তো মায়ের মহিমা কিন্তু বহু দূর দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে। যারা জানো তারা অনেকেই হয়তো এসেছে, এবং যারা জানো না তারা অবশ্যই কিন্তু এবছর মায়ের পুজোতে অবশ্যই চলে আসতে পারো এই জুরানপুর সতীপীঠ বা জুরানপুর বুড়ো মার পুজো দেখতে। তো তোমাদের কেমন লাগলো আজকের এই পর্বটি অবশ্যই আমাকে লিখে জানিও, এবং যদি ভালো লাগে তাহলে বুড়ো মার নামে একটা লাইক দিয়ে যেও। তোমরা অনেকেই হয়তো ভিডিও দেখো, লাইক করো না, কমেন্ট করো না। তো সেই ক্ষেত্রে তোমাদের জন্য আমি এই কষ্ট করে ভিডিওগুলো তৈরি করছি, ভালো লাগলে একটা লাইক তোমরা দিতেই পারো। তো মায়ের এই যে মন্দির, মায়ের পরবর্তীকালে কিন্তু নির্মিত হয়েছিল, এবং এখান থেকে কিছুটা দূরেই কিন্তু রয়েছে সেই জুরানপুর
যে কালীপীঠ বা সতীপীঠ, সেখানে কিন্তু মা নিত্যা পুজো পাচ্ছেন ব্রহ্মশিলায়। এবং এই ব্রহ্মশিলাটি হচ্ছে কিন্তু মায়ের নরকরটি অর্থাৎ নরমুণ্ড। এখানে কিন্তু মায়ের নরমুণ্ড পতিত হয়েছিল এবং এখানে কিন্তু আমাদের ভোলানাথ ক্রোধীশ ভৈরব নামে পূজিত পেয়ে আসছেন বহু যুগ যুগ ধরে। এখানে কিন্তু প্রচুর মেলা বসে এই পুজোর সময়। এছাড়াও শনি মঙ্গলবারে কিন্তু প্রচুর ভক্তের সমাগমও ঘটে এখানে। তো তোমরা চলেই আসতে পারো খুব কাছেই। আরেকবার তোমাদের আমি ঠিকানাটা বলে দিচ্ছি, যারা তোমরা শিয়ালদা থেকে আসছো, যারা লালগোলা গামী ট্রেন ধরবে, ধরে তোমরা দেবগ্রাম স্টেশনে নেমে কিন্তু সেখান থেকে বাস বা টোটোতে করে চলে আসতে পারো কালীগঞ্জ ব্লকের নেমে। সেখান থেকে কিন্তু তোমরা 5 থেকে 6 মিনিটের ডিস্টেন্সে মায়ের এই মন্দির। এবং যারা ভাবছো শান্তিপুর হয়ে আসবে, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা শান্তিপুর থেকে তোমরা চলে আসতে পারো আমাদের কালীনারায়ণপুর থেকে কিন্তু তোমরা এইখানে মানে লালগোলা ট্রেন ধরে আসতে পারো, কিংবা তোমরা শান্তিপুর থেকে কাটোয়া হয়ে কিন্তু তোমরা এই মায়ের মন্দিরে কিন্তু চলে আসতে পারো। এবং যারা ভাবছো তোমরা কাটোয়া হয়ে আসবে, সেক্ষেত্রে কিন্তু পূর্বেই আমি কাটোয়া থেকে তোমরা কিন্তু ফেরিঘাট পার হয়ে কিন্তু এই কালীগঞ্জের ফেরিঘাটে উঠবে এবং সেখান থেকে কিন্তু মায়ের এই মন্দিরে চলে আসতে পারো। তো অবশ্যই এইটুকুই বলবো, তোমাদের মায়ের মনস্কামনা পূর্ণ করুক এবং তোমরাও অবশ্যই আসো এখানে এবং মায়ের রূপ দর্শন করো। তো আজকের জন্য ততক্ষণ তোমরা দেখতে থাকো ট্রাভেল ইন মাই হার্টস। থ্যাংক ইউ।